একসময় এই বাংলার রাজনীতিতে একটা নাম ছিল প্রায় অপরাজেয়। একজন নেত্রী, যিনি একা হাতে ভেঙে দিয়েছিলেন ৩৪ বছরের লাল সাম্রাজ্য, যিনি রাস্তায় নেমে লড়েছিলেন মানুষের অধিকারের জন্য, যার কণ্ঠে মানুষ শুনেছিল প্রতিবাদের ভাষা। কিন্তু আজ সেই দুর্গই ভেঙে পড়ছে বালির তাসের মতো। কিভাবে, কেন? এটা কি শুধুই একদিনের রাগ, নাকি ১৫ বছর ধরে জমতে থাকা ক্ষোভের বিস্ফোরণ? আজ আমরা খুঁজব বাংলার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় পতনের আসল কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাস অস্বীকার করার উপায় নেই। তিনি ছিলেন রাস্তাঘাটের নেত্রী, ক্ষমতার করিডরের নয়। আন্দোলনের মাটি থেকে উঠে আসা এক মুখ। সিঙ্গুর, নন্দীগ্রাম, এই দুটি নাম শুধু আন্দোলন নয়, বাংলার রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের গল্প। যখন কৃষকরা জমি হারানোর ভয় পাচ্ছিলেন, তখন একজন নেত্রী দাঁড়ালেন তাদের পাশে। মানুষ বিশ্বাস করল এই নারী তাদের জমি, অধিকার আর সম্মান রক্ষা করবেন। ২০১১ সালে সেই বিশ্বাসী ইতিহাস করে। ৩৪ বছরের দুর্গ ভেঙে পড়ে। বাংলা নতুন স্বপ্ন দেখে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, অনেক সময় পতনের বীজ লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিজয়ের মধ্যেই। টাটার ন্যানো প্রকল্প বন্ধ হলো, কারখানা থেমে গেল, হাজার হাজার চাকরির সম্ভাবনা মুছে গেল। সেদিন অনেকে ভেবেছিল এটা কৃষকের জয়, কিন্তু সময়ের সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করলো, বাংলা কি সেই দিনই নিজের শিল্প ভবিষ্যৎ হারিয়েছিল? আজও সিঙ্গুরের ফাঁকা জমি যেন নীরবে জিজ্ঞেস করে, শিল্প যদি না আসে, তাহলে ভবিষ্যৎ কোথা থেকে আসবে? সময় বদলাতে শুরু করলো। একদিকে বাংলায় শিল্প নেই, চাকরি নেই, হাজার হাজার শিক্ষিত যুবক অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। অন্যদিকে বাংলার রাজনীতি ধীরে ধীরে পরিণত হলো এক অদ্ভুত হাসির খোরাকে। রাজনৈতিক বক্তব্যের জায়গায় শোনা যেতে লাগলো হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, এপাং ওপাং ঝপাং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মিম। মানুষ হাসলো, ভিডিও শেয়ার করলো, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়েছিল ভয়ঙ্কর এক পরিবর্তন। যে বাংলার মাটি থেকে উঠে এসেছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজির মতো মানুষ, সেই বাংলার রাজনৈতিক ভাষা এতটা হালকা হয়ে গেল কিভাবে? যুব সমাজ হয়তো বাইরে হাসছিল, কিন্তু ভেতরে ভেতরে সরকারের প্রতি শ্রদ্ধা হারিয়ে যাচ্ছিল নিঃশব্দে। হাসির আড়ালে আসল খেলা চলছিল নিঃশব্দে। সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছিল দুর্নীতির উইপোকা। সারদা, নারদ, কয়লা পাচার, গরু পাচার, একটার পর একটা অভিযোগ। কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটল শিক্ষাক্ষেত্রে। যে শিক্ষা ব্যবস্থা একটা রাজ্যের ভবিষ্যৎ তৈরি করে, সেই ব্যবস্থাই পরিণত হলো দুর্নীতির বাজারে। কলকাতা হাইকোর্টের এক রায়ে বাতিল হয়ে গেল প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি। ভাবুন, ২৬,০০০ পরিবার, ২৬,০০০ স্বপ্ন, ২৬,০০০ জীবনের লড়াই। যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে কাঁদছেন। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। রোদ, ধর্না, অনশন, আর সেই সময় নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে কোটি কোটি টাকা, সোনার গয়না, টাকার পাহাড়। বাংলার ইতিহাসে শিক্ষা নিয়ে এমন ছিনিমিনি খেলা আগে কখনো হয়নি। একটা প্রজন্ম বুঝতে শুরু করলো, যোগ্যতা নয়, যোগাযোগী হয়ে উঠেছে নতুন নিয়ম। মানুষ হয়তো অনেক কিছু মেনে নিয়েছিল, দুর্নীতি মেনে নিয়েছিল, চাকরি চুরি মেনে নিয়েছিল, কিন্তু একটা ঘটনা সব বদলে দিল। আর.জি. কর হাসপাতালের অভয়াকাণ্ড। রাজ্যের রাজধানীতে একজন নারী চিকিৎসকের নির্মম মৃত্যু শুধু একটা অপরাধ ছিল না, এটা ছিল মানুষের নিরাপত্তাবোধের ওপর আঘাত। আর তারপর প্রমাণ লোপাটের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, সব মিলিয়ে বাংলার মানুষ যেন ভিতর থেকে কেঁপে উঠল। রাতের শহরে লাখো মানুষ নেমে এলো, হাতে মোমবাতি, প্ল্যাকার্ডে লেখা উই ওয়ান্ট জাস্টিস।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল অন্য জায়গায়। মানুষ ভয় পাওয়া বন্ধ করল। যে ভয় এতদিন মানুষকে চুপ করিয়ে রেখেছিল, সেই ভয় ভেঙে গেল। মানুষ বুঝে গেল 500 টাকা, 1000 টাকা, কোনো অনুদান মানুষের আত্মসম্মান কিনতে পারে না। আজ বাংলার ঘাড়ে লক্ষ কোটি টাকার ঋণ, শিল্প কমেছে, বিনিয়োগ কমেছে, আর বাংলার মেধা একের পর এক ট্রেনে চেপে অন্য রাজ্যে চলে যাচ্ছে। হাওড়া স্টেশন যেন এখন একটা প্রতীকে পরিণত হয়েছে, যেখানে বাবা মা দাঁড়িয়ে থাকেন প্ল্যাটফর্মে আর সন্তান চলে যায় বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, গুজরাটে। কারণ বাংলায় সুযোগ কমে গেছে। অস্থায়ী সাহায্য দিয়ে ভোট পাওয়া যায় হয়তো, কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায় না। 2026 সালে এসে 15 বছরের সেই সাম্রাজ্য নিজের ভুলের বোঝাতেই নড়বড়ে হয়ে গেল। রাজনৈতিক অস্থিরতা, সাংবিধানিক সংকট, মানুষের ক্ষোভ, সব মিলিয়ে বাংলার রাজনীতি পৌঁছে গেল এক ঐতিহাসিক মোড়ে। ইতিহাস আমাদের একটা কথাই বারবার শেখায়, রাজনীতিতে কেউ চিরস্থায়ী নয়। যে সাম্রাজ্য একসময় অজেয় মনে হয়, মানুষ চাইলে সেই সাম্রাজ্যও একদিন ধসে পড়ে। বাংলার এই অধ্যায় শুধু একজন নেত্রীর পতনের গল্প নয়, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির গল্প। এটা হারিয়ে যাওয়া শিল্পের গল্প, এটা বেকারত্বের গল্প, এটা ক্ষোভ জমে ওঠার গল্প, আর সবচেয়ে বড় কথা, এটা ভয় ভাঙার গল্প। এখন প্রশ্ন একটাই, এই পতনের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? দুর্নীতি নাকি শিল্পায়নের অভাব? আপনার মতামত কমেন্টে জানান। আর বাংলার রাজনীতি নিয়ে এমন আরও সিনেম্যাটিক অ্যানিমেটেড ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।